এটা কি আপনারা সরাসরি গিয়েছেন না আপনাদের নিয়ে যাওয়া? বঙ্গবন্ধু কন্যার সঙ্গে দেখা করেছি। তিনি গোটা দেশকে ওন করেন। আল্লাহর অশেষ রহমতে তিনি রক্ষা পেয়েছেন। এখন যে দেশে তাকে রাষ্ট্রীয় প্রোটোকলে যারা তার নিরাপত্তা দায়িত্বে ছিলেন তারা নিয়ে গেছেন, সেই দেশে থাকা জায়গাটা নিশ্চয়ই তার নিরাপত্তা নিশ্চিত করতে হয়েছে ও দেশের যারা কর্তৃপক্ষ তাদের। ফলে তার নিরাপত্তাকে ইনশিওর করে কে তার সঙ্গে দেখা করার জন্য কম্পিটেন্ট, কে কম্পিটেন্ট না, কোন অবস্থায় দেখা করলে তার নিরাপত্তা বিঘ্নিত হবে না, এই বিষয়গুলো কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং ওই দেশ সবারই তো বিবেচনা আছে। ফলে আমাদেরকে কিন্তু প্রথমে নির্ধারিত হয় যে কারা দেখা করার জন্য কম্পিটেন্ট। সেটা দ্বিতীয়বার হয় যে আমাদের কোনো একটা জায়গা থেকে যানবাহনে যারা আমাদের সহায়তা করেন তারা নিয়ে যাওয়ার পরে যেখানে তিনি দেখা করবেন আমাদের নেত্রী, সেখানে নিয়ে যাওয়ার পরে আমাদের সঙ্গে দেখা হয়। এক্ষেত্রে অনেক নিয়ম কানুন আছে, সেই নিয়ম কানুনগুলো আমি মনে করি ভারতের রাষ্ট্রীয় যে নিয়ম কানুন, মাননীয় প্রধানমন্ত্রীর নিরাপত্তা, তার সমস্ত বিষয়গুলোকে বিবেচনা করি আমাদেরকে নিয়ে যাওয়া হয়, যেটা নিয়ম সেটা অনুসরণ করে। এমন এর আগে আপনার সঙ্গে সর্বশেষ কবে দেখা হয়েছিল? এর পূর্বে দেখা হয়েছে 2024 সালে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির 7 দিন পূর্বে। এবং কতদিন পরে আবার দেখা হলো? এই যে ধারাবাহিকভাবে ওই 7 দিনের পরবর্তীতে আর এই দেখা হলো আজ থেকে 3 দিন পূর্বে। এই দীর্ঘ ব্যবধানে তার সঙ্গে যোগাযোগ ছিল, আমার কথা হয়েছে, বিভিন্নভাবে সম্পৃক্ত রয়েছি, কিন্তু সরাসরি তার সামনে গিয়ে তাকে সরাসরি দেখা, কথা বলা এবং তার উপদেশ পরামর্শ বা আমরা কি ভাবছি এভাবে তো আর কথা বলার সুযোগ হয়নি এই দীর্ঘদিনে। আপনাকে তো কিছু কাজও দিয়েছিলেন তিনি, সেই কাজগুলো নিশ্চয়ই এবার সামনাসামনি আপনার কাছে আগেও আলাপ হয়েছে, আরো বিস্তারিত আলাপের সুযোগ হলো আপনাদের। ডেফিনেটলি অনেকগুলো বিষয় শেয়ার করতে পেরেছি, তার পরামর্শ নিয়েছি, অগ্রগতি জানিয়েছি, তিনি কিভাবে দেখছেন সে বিষয়গুলো বুঝেছি, তার উদ্বেগ উৎকণ্ঠা, তার প্রত্যাশা, তার পরিকল্পনা, তার কৌশল, আমাদের কি করণীয়, পরামর্শ, এসব বিষয়গুলো তো সবটা ফোনে হয় না, মুখোমুখি হওয়ার কারণে সেগুলো একটা সম্যক ধারণা নিতে পেরেছি, শেয়ার করতে পেরেছি, আবার নির্দেশনাও নিতে পেরেছি। আমার যতটুকু মনে পড়ে 6 আগস্ট সম্ভবত দিনের বেলা অথবা রাতে গোপালগঞ্জের কোনো একটা কন্টাক্ট পয়েন্টে, আওয়ামী লীগের কন্টাক্ট পয়েন্টে উনি ভিডিও কলে কথাবার্তা হচ্ছিল তাদের। তারপরে তো তিনি সবসময় কথাবার্তা বলেন এবং গ্রাসরুট পর্যায়ের নেতা কর্মীদের সঙ্গে উনি কথা বলেন। অনেক ইন্টারভিউ, পৃথিবীর এই মুহূর্তে সবচেয়ে প্রার্থিত মানুষ যার মিডিয়া ইন্টারভিউ করতে চায় তিনি হচ্ছেন শেখ হাসিনা। এবং সেই শেখ হাসিনা এত ইন্টারভিউ দিচ্ছেন, এত কথাবার্তা হচ্ছে, তারপরে একটা প্রচার প্রথম দিকে ছিল এই কন্ট্রাক্টটা তার কিনা, এটা এআই দিয়ে বানানো কিনা। তারপরে তিনি এত প্রোগ্রামে অংশ নেন আওয়ামী লীগের পেজে, 5 ঘন্টা 6 ঘন্টার প্রোগ্রাম, এক একটা প্রোগ্রাম। এবং তারপরও প্রশ্ন তোলা হয় কোনো কোনো ক্ষেত্রে, যেহেতু তিনি এখনো ভিডিওতে আসেন না। আপনি যখন এতদিন পরে সামনাসামনি তাকে দেখলেন, আমরা তো তাকে আপার মতোই দেখে বড় হয়েছি, আপনার তখন কি মনে হচ্ছিল সামনাসামনি দেখে? দেখুন, আমি তার সঙ্গে পরিচিত হই সর্বপ্রথম 1982 সালে। তারপরে নানাভাবে নানা সময় কেটেছে, বিশেষ করে আমাদের লয়ার মুভমেন্ট, আইন জগতের বিভিন্ন রাজনীতি, আমি পার্টির দায়িত্ব পালন করা, এমপি মন্ত্রী হওয়া, সবকিছু মিলে তাকে ঘনিষ্ঠভাবে দেখেছি। এবার গিয়ে তাকে আমি খুব বেশি পরিবর্তন দেখিনি। সেই দৃঢ়তা, সেই স্বাভাবিকতা, মায়ের মমতা দিয়ে যেভাবে মানুষ অপরকে কথা বলে, স্নেহ করে, কোনটা উপযুক্ত না হলে সেটাকে শাসিয়ে দেন বা কিছু করণীয় বিষয় থাকেন, অন্যদের প্রতি দৃষ্টিভঙ্গি, খাবার টেবিলে তার যে পূর্বের আচরণ ছিল, সব মিলে আমার কাছে মনে হয়েছে যে বাঙালি মা, বাঙালি রমণীয় যে একটা চরিত্র থাকে, সেই চরিত্রটা শেখ হাসিনার ভিতরে একেবারে পূর্বের মতোই বিদ্যমান আছে। আর একটা বিষয় তাকে দেখে আমার মনে হয়েছে, তিনি কোনোভাবে ভেঙে পড়েন নাই, তাকে উৎকণ্ঠিত মনে হয়নি, তাকে দীপ্ত প্রত্যয়ী মনে হয়েছে, দৃঢ় চেতা মনে হয়েছে,
ভবিষ্যতের ব্যাপারে আশাবাদী মনে হয়েছে। দেশের সমস্ত খবরাখবর যেটা আমাদের কাছেও অনেক সময় গ্যাপ, সেই খবরাখবর তার কাছ থেকে শোনার পরে মনে হয়েছে যে একটা লাইফ এনসাইক্লোপিডিয়ার মতো অবস্থা। তিনি হেন কোনো বিষয় নাই। ডক্টর ইউনূসের একটা প্রসঙ্গ নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি এমন কিছু তথ্য উপাত্ত দিলেন, আমি এত রিসার্চ করি, আপনি বাইরে থেকে থাকলেও দেশের সঙ্গে সম্পৃক্ত আছে, আমি দেখলাম উনি ফিজিক্যালি দেশে না থাকলেও দেশের নারী নক্ষত্র সবকিছু ওনার ভিতরে আছে। এবং আমাদের সঙ্গে উনি পূর্বে যে আচরণটা করতেন, যে ব্যবহারের ধরনটা ছিল, আবার আমার চেয়ে যারা জুনিয়র সাক্ষাৎ প্রার্থী ওখানে ছিল তাদের সঙ্গে যেমন আচরণ করতেন, কাউকে কাছে ডেকে নিয়ে বসানো, খাবার সময় তুমি খাচ্ছ না কেন, তুমি এটা নিচ্ছ না কেন, অর্থাৎ তার যে স্বাভাবিক জীবনটা ছিল সেই জীবনটাকে একটু অ্যাড হয়েছে। পরিস্থিতি তাকে আরো বেশি পরিকল্পনা, দৃঢ়চেতা, আশাবাদী এবং অন্যদেরকে কোন রকম হতাশ না হওয়ার জন্য যে কথা বলার শক্তিটা, সেইটা তার ভিতরে বেড়েছে বলে আমার মনে হয়েছে। যারা এর আগে ওনার সাথে দেখা করেছে ওনারা অফ দ্য রেকর্ড একটা কথা বলার চেষ্টা করেছেন যে, মনে করেন গণভবনের হল রুমে যেমন দেখা হতো ঠিক তেমন মনে হচ্ছিল। একজন বলেছেন তার মনে হচ্ছে সামান্য ওজন কমেছে তার। আপনার কি মনে হয়েছে? আমার কাছে তার কোনো পরিবর্তন মনে হয়নি, বরং অভিজ্ঞতার ভান্ডার সমৃদ্ধ হয়েছে। আমি কোন রকম ভাবে শারীরিক ভাবে তাকে অসুস্থ, ওজন কমা এই জাতীয় কোনো কিছু আমি দেখিনি। আমি শেখ হাসিনার ক্যাবিনেটে আমি মন্ত্রী ছিলাম, এমপি ছিলাম, তার পার্টিতে আমি ছিলাম, কিন্তু আমার কাছে সবসময় তাকে, আমার কাছে মনে হতো যে আমি তাকে আমার মায়ের স্থানে দেখি। সেই জায়গা থেকে আমার দৃষ্টিতে তার কোনো ফিজিক্যাল পরিবর্তন হয়নি, বরং তার স্পিরিটটা, পরিকল্পনাটা এটাকে আরো ম্যাচিউরড মনে হয়েছে। তিনি 21 বছর পরে আওয়ামী লীগ দলটাকে ক্ষমতায় নিয়ে গিয়েছিলেন। তিনি গত 15টা বছর এই দলটাকে ক্ষমতায় ধরে রেখেছিলেন। একটা ষড়যন্ত্র তাকে ক্ষমতাচ্যুত করেছে। এই বিষয়গুলা তিনি কিভাবে মূল্যায়ন করেন এখন? আমি যতটুকু কথা বলেছি, সব কথা তো আর সেখানে আলোচনার মতো পরিবেশ, পারিপার্শ্বিকতা, সময় হয় না, কিন্তু উনি বলছেন যে এটা নতুন কিছু না। উনি আমাকে বললেন যে তোমার খেয়াল আছে ওই যে 90 সালে শুরু করছিল দিলেন অ্যাম্বাসেডর মাইলাম। আমি বললাম যে উইলিয়াম বি মাইলাম। হ্যাঁ, ওই তো শুরু করছিল উইলিয়াম বি মাইলাম। তখন গণতান্ত্রিক ফোরাম নামক একটি নতুন সংগঠন করার যারা উদ্যোক্তা, তাদের নিয়ে খুলনা সহ বিভিন্ন জায়গায় মিটিং করে শুরু করেছিলেন, সেইটা তিনি স্মরণ করলেন। অর্থাৎ 90 সালেও যে আওয়ামী লীগকে বিনাশ করা বা আওয়ামী লীগের বিরুদ্ধে কাজ করার জন্য দিদেন মার্কিন অ্যাম্বাসেডর কাজ শুরু করেছিল উইলিয়াম বি মাইলাম, স্টিল সেটা তিনি মাথায় রেখেছেন। অর্থাৎ তিনি বলছেন যে এটা নতুন কিছু না। আমাদের মুক্তিযুদ্ধকালীন সময় যারা বিরোধিতা করেছিল, দেশ পুনর্গঠনের পদক্ষেপ নেওয়ায় বঙ্গবন্ধুকে যারা হত্যা করার পরিকল্পনায় ছিল, আমার বিরুদ্ধে বিভিন্ন সময় যারা ষড়যন্ত্র করেছে, সর্বশেষে দেশটাকে আজ্ঞাবহ করতে চেয়েছে, বেস করতে চেয়েছে, সেন্ট মার্টিনে ঘাঁটি করতে চেয়েছে, পোর্ট নিতে চেয়েছে, আলাদা একটা রাষ্ট্র করার চেষ্টা করেছে, নানাভাবে আমার কাছে প্রস্তাব এসেছিল। সেই হিলারি ক্লিনটন থেকে বিভিন্ন ভাবে যে প্রস্তাব, সেই সবগুলো তিনি মনে করে বললেন যে এটা নতুন কিছু না। আর এত বড় একটা দেশ যখন অব্যাহত ভাবে চেষ্টা করে, তখন তারা তো কিছু করতেই পারে, এতে আমার কাছে নতুন আশ্চর্যজনক কিছু না, এটা তিনি বললেন। অর্থাৎ এ সকল বিষয় যে হতে পারে, উনি যেমন পার্লামেন্টে, ক্যাবিনেটে, জনসভায় যেটা বলতেন, আমরা দেখা করতে গেলে ওইগুলোই কি তিনি মনে করে দিলেন যে হঠাৎ করে 24-এ কিছু ঘটেনি। এটা দীর্ঘদিনের বিদেশি এবং দেশি ষড়যন্ত্র, বিশেষ করে যারা স্বাধীনতার পরাজিত শত্রু, দেশের ভিতরে স্বাধীনতা যুদ্ধে যারা বিরোধিতা করেছিল বিদেশ থেকে, তারা সবাই মিলে এই পরিকল্পিত ষড়যন্ত্র করছে। কিছু লোক বিভ্রান্ত হয়েছিল, তারা এখন রিয়েলাইজ করতে পারছে যে শেখ হাসিনা সঠিক ছিল, এটা তিনি আমাদের কাছে বললেন। আপনি নিশ্চয় মনে করতে পারেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে গণফোরামের মানে যে লঞ্চিং প্রোগ্রাম যেটা ছিল, সেখানে কিন্তু প্রফেসর ইউনূস মূল প্রবন্ধ করেছিলেন। সেখানে প্রবন্ধটার শিরোনাম ছিল পথের কাঁটা ডিঙিয়ে
এগিয়ে যেতে হবে, মনে করতে পারেন এটা? অবশ্যই। এবং মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কিন্তু আমাদের সাক্ষাৎকারের ভিতরে বলছেন যে সে একটা আলাদা দল করার চেষ্টা করে ব্যর্থ হয়ে ফিরে গেছিল। কাজে তার ক্ষমতার অভিলাষ, রাজনীতির মসনদে বসা, এ স্বপ্ন তার 1-11 সরকারকালীন সময়ও তার ছিল, পরবর্তীতেও ছিল, সফল হতে পারে নাই, চূড়ান্ত ভাবে সফল হয়েছে 2024-এ। এই সমস্ত স্মৃতিগুলো তিনি রোমন্থন করেছেন। এই জন্য বললাম যে তার বয়স হয়ে গেলে আমার কাছে মনে হয়েছে একটা লাইফ এনসাইক্লোপিডিয়া, কোনো তথ্য তার কাছে নাই এমন অবস্থাটা না। ওই ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের তার বক্তব্য রাখা, পরবর্তীতে রাজনৈতিক দল করার চেষ্টা, ব্যর্থ হয়ে চলে যাওয়া, এই সমস্ত ঘটনাগুলোকে তিনি স্মৃতি রোমন্থন করে আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন যে এই লোকটা এবং এর নেপথ্যে যারা আর এই দেশে যারা তাকে সাহায্য করে, এরা কিন্তু একই সূত্রে গ্রথিত। লিঙ্ক অফ চেইন তাদের পূর্বের থেকে আছে। আমি যখন বলেছিলাম তখন অনেকে বিশ্বাস করে নাই, এখন অনেকে রিয়েলাইজ করতেছেন, এটাও তিনি আমাদের বলেছেন। অনলাইনে দুদিন ধরে একটা ক্লিপিং ঘুরছে, একজন মৌলানা বলছেন আর কি, আর্মির একজন জুনিয়র অফিসার তাদেরকে বারবার বলছিলেন আপনারা কিন্তু রাজপথ ছাড়বেন না, আপনারা লেগে থাকেন, রেজিম চেঞ্জ হবে, আপনারা লেগে থাকেন, অমুককে খবর দেন, অমুককে খবর দেন। এই ষড়যন্ত্রগুলো আপনারা এখন বুঝতে পারেন? দেখুন, ষড়যন্ত্র তো, আমি তো আওয়ামী লীগের পলিসি মেকার ছিলাম না, আমি লাস্ট ক্যাবিনেটেও ছিলাম না, তবে ষড়যন্ত্র যে হয়েছিল এটা বঙ্গবন্ধু কন্যা তো জানতেন। তিনি তো বারবার বলেছেন যে ষড়যন্ত্র হচ্ছে আমাকে উচ্ছেদ করার জন্য, একটি দেশ চায় আমাকে ক্ষমতা থেকে সরাতে, তাদের চাহিদা যদি আমি পূরণ করি তাহলে অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় থাকতে পারবো, তবে আমি বঙ্গবন্ধুর কন্যা, আমি জাতির জনকের মেয়ে, আমি বাংলাদেশের স্বার্থ বিকিয়ে দিয়ে ক্ষমতায় থাকবো না। কাজে ষড়যন্ত্রের বিষয় যে তিনি ওয়াকিবহাল ছিলেন সেটা তো তিনি নিজেই বারবার বলেছেন। এটা আমরা কেন, তিনি নিজেও তো বুঝেছেন এবং নিজেও বলেছেন। এবং এর আগে তো তিনি এই কোর্ট থেকে স্বীকার করতেন না, এর জন্য সেখানে আইনজীবীও দেওয়া হয় নাই, কিন্তু এখন উনি বলছেন কোর্টে এসে সারেন্ডার করবে। এটাই কিভাবে দেখেন আপনি একজন আইনজীবী হিসাবে? দেখুন, কোর্টটাকে স্বীকার করতেন না মানে উনি বলেছেন যে অবৈধ প্রক্রিয়ায় বিচার হচ্ছে। ধরুন 1968 সালে তথাকথিত আগরতলা ষড়যন্ত্রের ধারাবাহিকতায় যে আগরতলা ষড়যন্ত্র মামলার ট্রাইব্যুনাল করা হয়েছিল, সেই ট্রাইব্যুনাল করা হয়েছিল ক্যান্টনমেন্টে। সেই ট্রাইব্যুনালে কিন্তু বঙ্গবন্ধুকে অ্যাটেন্ড করতে হয়েছে, অ্যারেস্ট করে অ্যাটেন্ড করছে, যদিও ট্রাইব্যুনালটা ছিল একেবারে মোকারি ট্রাইব্যুনাল। এখন সেইটাকেও কিন্তু বঙ্গবন্ধুকে মেনে নিতে হয়েছে। সেখানে দুইটি লড়াই ছিল, একটা লড়াই ছিল রাজপথে, আর একটা ছিল আইনি লড়াই। সেই সময় থমাস উইলিয়াম বাংলাদেশে গেছিলেন, সালাম সাহেব ছিলেন, ব্যারিস্টার সালাম সাহেব, কনিষ্ঠদের ভিতরে ব্যারিস্টার আমিরুল ইসলাম ছিলেন। আইনি লড়াই চলেছে, রাজপথের লড়াই চলেছে। এক পর্যায়ে কিন্তু সেই ট্রাইব্যুনালে বিচারকরা পালিয়ে গেছে, খাতাপত্র পুড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু একটা প্রসেস যখন থাকে, 1-11-এও যে ক্যাঙ্গারু কোর্ট করা হয়েছিল শেরেবাংলা নগরে সংসদ ভবন এলাকায়, সেখানেও কিন্তু আমরা জানতাম এটা বানোয়াট কোর্ট, তারপর আমরা কোর্টে গেছি। বঙ্গবন্ধু কন্যা বর্তমানে তার বিচারের যে প্রক্রিয়াটা, যেখানে যুদ্ধ অপরাধীদের বিচার হবে, যুদ্ধ অপরাধ বলতে বাংলাদেশে যুদ্ধ তো একটাই হয়েছে 1971-এ, সেখানে যুদ্ধ অপরাধীদের বিচার করার জন্য অর্গানাইজ করেছেন যিনি, এখন তার এবং তার সহকর্মীদের বিচার হচ্ছে। কিন্তু সেইখানে উনি বলছেন যে আমি সবটাকে চ্যালেঞ্জ করব, আইনি লড়াই থেকে শুরু করে সবটাকে চ্যালেঞ্জ করব। উনি যখন যাবেন তখন আমাদের সব বিষয় থাকবে। তো বাড়ি ভাই, আপনার এই প্রোগ্রামটা অসংখ্য মানুষ দেখে, আমি একটা কথা বলি, শেখ হাসিনা যখন দেশে ফিরবেন তখন কিন্তু ওই আগরতলা ষড়যন্ত্রের মামলার যে ট্রাইব্যুনাল, ওই ট্রাইব্যুনাল যেরকম উড়ে গেছিল, 1-11-এর ট্রাইব্যুনাল যেমন কিছু করতে পারেনি, যতই সাজা দিক, বঙ্গবন্ধুকেও তো মৃত্যুদণ্ড দিয়েছিল পাকিস্তানিরা, মিলন আলী কারাগারে তাকে তো মৃত্যুদণ্ডাদেশ পড়ে শোনানো হয়েছিল, কার্যকর করতে পারেনি আগরতলায়, পারেনি 1-11-এ, কোনটাই পারবে না। সময় হলে রাস্তা এবং লিগ্যাল প্রসেস দুটোকেই আমরা মোকাবেলা করব। আপনি লক্ষ্য করছেন ওনার এই সর্বশেষ ঘোষণার পরে সরকারের মধ্যে একটা তড়িঘড়ি একটা ভাব চলে এসেছে, কত দ্রুত আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করা যায়। পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী দাফন হয়ে গেছে দিল্লিতে, আবার এখানে প্রসেসও চলতেছে। আসলে গভর্নমেন্ট কি করতে চায় আপনার কি মনে হয়?
আপনি দেখবেন গভীর রাতে অন্ধকারে চলা মানুষগুলো যখন ভীত সন্ত্রস্ত হয় তখন কিন্তু খুব জোরে জোরে লাউড ভয়েসে কথাবার্তা বলে, আমি ভয় পাইনি না, গান গাইতে থাকে, চিৎকার করতে থাকে। এর দ্বারা বোঝাই যায় যে আতঙ্কিত। যারা বারবার দিল্লিকে চিঠি দিয়ে বলছেন শেখ হাসিনাকে ফেরত নিতে চাই, শেখ হাসিনা যখন বলছে আমি দেশে যেতে চাই, তখনই তারা আতঙ্কিত। তখন ট্রাইব্যুনালের প্রসিকিউটর বলতেছেন যে না, উনি আসতে পারবেন না। আবার কেউ বলতেছে দিল্লিতে দাফন হয়ে গেছে। ভীষণভাবে আতঙ্কিত তারা, কারণ তারা জানে বাংলাদেশের একেবারে নিদেন পক্ষে 6 কোটি লোক আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত, আওয়ামী লীগের মেম্বার বা ডাইরেক্ট অ্যাক্টিভিস্ট। তো শেখ হাসিনা যেদিন বাংলাদেশে ঢুকবেন বা যাবেন, এই 6 কোটি লোকের একজন লোক বাড়িতে থাকবে না। কারণ আওয়ামী লীগ হচ্ছে একটা পলিটিক্যাল পার্টি, গতানুগতিক না। আওয়ামী লীগ হচ্ছে একটা অনুভূতি, একটা বিশ্বাস, একটা দর্শন, একটা ভালোবাসা, একটা পরিবার। এই পরিবারে এমন লোক আছে যে রিক্সা চালায়, রাস্তার পাশে সবজি বিক্রি করে, মাছ বিক্রি করে। ওই মানুষগুলা কোনোদিন এমপি, মন্ত্রী, মেম্বার, মেয়র কিছু হইতে চায় না, ও আওয়ামী লীগ করে। ইভেন যারা বিভ্রান্ত ছিল তারাও বলে শেখ হাসিনা সব ভালো ছিলাম। দেখেন, আপনি সাংবাদিক ছিলেন, বিএনপি ঘরানার BFUজের প্রেসিডেন্ট ছিলেন সিনিয়র সাংবাদিক এম এ আজিজ। তার একটা টকশো দেখলাম, তিনি বলছেন ইউনূসের পক্ষে কলাম লিখেছি, টকশো করেছি, এখন মনে হচ্ছে আমি একটা রাম ছাগল। শেখ হাসিনাই এই বিশ্ব বাটপারটাকে চিনেছিল। তো এখন সবাই উপলব্ধি করতেছে যে শেখ হাসিনা কি ছিল। ফলে সারা বাংলাদেশের মানুষ যখন উত্তাল ঢেউ ফেটে পড়বে শেখ হাসিনার আগমনে, তার সামনে ভেসে যাবে ওই পার্লামেন্টে লম্বা কথা বলা আর কোন প্রসিকিউটর কি বললো। শেখ হাসিনা এগুলাকে পরাভব মানে না, কারণ আইয়ুবের মার্শাল্লাহকে মোকাবেলা করেছে আওয়ামী লীগ। ইয়াহিয়া খান, টিক্কা খানের পোড়ামাটির দেশ তৈরিকে মোকাবেলা করেছে আওয়ামী লীগ। 75-এ আওয়ামী লীগ আর থাকবে না, সেই আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছে। সবকিছু মিলে আওয়ামী লীগের বর্ণাঢ্য রাজনৈতিক অতীত এবং ইতিহাস এবং শেখ হাসিনার যে কঠিন পথ চলা, এই সব যদি কেউ একটি অ্যাকাউন্টে নেয়, লিঙ্ক অফ চেইন করে দেখে, তাহলে দেখবে এই ত্রস্ত ব্যস্ত যেসব মানুষগুলো আছে, এই মানুষগুলা অনেকে পালাবার সুযোগ খুঁজে পাবে না। আপনি যে সাংবাদিকের উপর কথা বললেন, তিনি সহ বেশ কিছু সাংবাদিককে আমরা দেখছি ইদানিং। এর আগে একটা টোন ছিল যে শেখ হাসিনা আসবেন, এটার পরে এই জায়গায় তারা সবাই একমত না, উনি কেন এখানে আসবেন, আওয়ামী লীগ কেন নতুন কোনো ফেসে আসবেন, ইত্যাদি ইত্যাদি। আওয়ামী লীগ কিভাবে চলবে না চলবে আওয়ামী লীগের নেতা কর্মীরা তো ঠিক করবে। শেখ হাসিনা আওয়ামী লীগের প্রাণ। আওয়ামী লীগকে 21 বছরের রাস্তার থেকে রাষ্ট্রীয় ক্ষমতা এনেছেন। বিভক্ত, দ্বিধা বিভক্ত, ত্রিধা বিভক্ত আওয়ামী লীগকে পুনর্গঠিত তিনি করেছেন। আওয়ামী লীগের কর্মীদের কাছে শেখ হাসিনা, আমার এটা ব্যক্তিগত অভিমত, যে শেখ হাসিনার জনপ্রিয়তা আওয়ামী লীগের চেয়ে অনেক অনেক গুণ ঊর্ধ্বে। অনন্য উচ্চতায় তিনি পৌঁছেছেন বাংলাদেশের সাধারণ মানুষের কাছে। এমনকি যারা আওয়ামী লীগ করে না কিন্তু মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে, সেকুলারিজমে বিশ্বাস করে, সেই মানুষদের অনেকে বিভ্রান্ত ছিল। এখন তারা বুঝতেছেন যে মুক্তিযুদ্ধের চেতনা শেখ হাসিনাকে দিয়েই রক্ষা করা সম্ভব, তার মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব। ফলে শেখ হাসিনা নেতৃত্ব দেবে না কারা দেবে, এইটাই কিছু জ্ঞান পাপী, কিছু তথাকথিত টেলিভিশনের টকাররা ডিসাইড করবে না। বাংলাদেশের আওয়ামী লীগের নেতা কর্মীদের ভিতরে বাড়ি ভাই একজন সিঙ্গেল কর্মীকে পাওয়া যাবে না যে বলবে যে আমি শেখ হাসিনা মুক্ত আওয়ামী লীগ চাই। বরং অনেকে আছে আওয়ামী লীগের পলিটিক্যাল এক্সারসাইজে নানাভাবে অকষ্ট পেয়েছেন, আওয়ামী লীগ সরকারের কোনো কোনো আচরণে ক্ষতিগ্রস্ত হতে পারেন, কিন্তু ইন রেসপেক্ট অফ শেখ হাসিনা তারা মনে করেন শেখ হাসিনা অনেক কিছুর ঊর্ধ্বে। অর্থাৎ শেখ হাসিনার প্রয়োজনীয়তাটা শুধু আওয়ামী লীগ বোধ করে না। যে মানুষগুলো বিভ্রান্ত 24-এর সন্ত্রাসের যে ভয়ঙ্কর অবস্থা সেখানে পার্টিসিপেট করছিল, তারাও আজকে বলে যে আমি চাই শেখ হাসিনা ফিরে আসুক। এই যে ঢাকা রাস্তায় ছাত্ররা, তারা বিক্ষুব্ধ হয়ে বলতেছে শেখ হাসিনাকে ফিরিয়ে আন। কাজী শেখ হাসিনা আসবে কি আসবে না এটা ডিসাইড করবে আওয়ামী লীগের নেতা কর্মীরা।
আওয়ামী লীগের নেতা কর্মীরা যদি বলে যে না শেখ হাসিনার দরকার নাই, নিশ্চয় তিনি যাবেন কি যাবেন না সে প্রশ্নটা আসতে পারে। কিন্তু আওয়ামী লীগের একজন মানুষের শেখ হাসিনার বাইরে চিন্তা করে না। ফলে কোন টকার কোন সাংবাদিক কি বললো না বললো, কোথায় রিফাইন্ড আওয়ামী লীগ, ওই সংস্কার আমরা অতীতেও দেখেছি। আমরা বাকশাল করার সংস্কার দেখেছি, 111-এর সংস্কার দেখেছি, ডক্টর কামাল হোসেন বেরিয়ে যাওয়ার সময় ঘটনা দেখেছি, কোরবান আলী সাহেব চলে যাওয়ার সময় দেখেছি, আমিনা বেগম যখন জাতীয় লীগ করেন সেটা দেখেছি, মোস্তাক সাহেব যখন ডেমোক্রেটিক লীগ করেন সেটাও দেখেছি। আওয়ামী লীগের প্রাণ শেখ হাসিনা, কাজে তার বিকল্প কেউ নাই। এই ডিসিশন আমাদের না, দলের সকলের। ফলে রাস্তাঘাটে কে কি বললো না বললো এতে কিছুই এসে যায় না। আবার সেই যে ওই সাক্ষাৎ প্রসঙ্গে আসি, 10টা আপনারা, আমি যতটা শুনেছি সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত সেখানে ছিলেন। রাইট। এত লম্বা সময় আপনারা আলাদা আলাদা কথা হচ্ছিল না একসঙ্গে কথা হচ্ছিল? দেখুন, আমরা অস্ট্রেলিয়ার যে টিম আসছিল আপনি সবাইকে চেনেন, গামা আব্দুল কাদির, ডক্টর সিরাজুল হক, মিল্টন, তারপরে শামীম, এরা 4 জন ছিলেন অস্ট্রেলিয়ার। আমি ছিলাম, বিপ্লব বড়ুয়া ছিল, আমাদের আরো কিছু নতুন প্রজন্মের লোকজন ছিল। অস্ট্রেলিয়ার লোকরা একটু আগে গিয়ে তারা কথাবার্তা বলতেছিলেন। একটা পর্যায়ে ঘন্টাখানেক পরে আমরা গেলাম, সবাই মিলে সেখানে কথা হয়েছে, যার যার অভিমত ব্যক্ত করেছে, মন খুলে সবাই কথা বলতে পেরেছেন। সবার আকাঙ্ক্ষা, আগ্রহ, নিজের অনুভূতি, কে কি করতেছেন, তারা কি প্রত্যাশা করেন, কি হয়েছে, কি করা দরকার ছিল, তিনি কিভাবে দেশটাকে ডেভেলপ করছেন, এবং যারা গেছেন তারা কোথায় বসে কি করছেন, এসব কথাবার্তা বলা বলি হলো। উনি ওনার অভিমত ব্যক্ত করেছেন, অনেক প্রশ্ন ছিল সেটাও উনি বলেছেন। এর বাইরে আমার সঙ্গে একান্তে প্রায় আধা ঘন্টা কথা হয়েছে, সেটা আমাদের বিভিন্ন আইনসঙ্গত বিষয়, পলিসি ম্যাটার, রাজনীতি এবং অপর অনেকগুলো বিষয় নিয়ে একান্তে আমার সঙ্গে বেশ কিছুক্ষণ কথা হয়েছে। এর বাইরে আমরা সবাই একত্রিত কথা বলেছি। উনি খেয়েছেন আমাদের সঙ্গে, আমাদের খাবারটা উনি যে গতানুগতিক ভাবে গণভবনে, বঙ্গভবনে অথবা সুধা সদনে অথবা বঙ্গবন্ধু ভবনে কখনো আতিথেয়তা জানালে যে আচরণটা ওনার ছিল, যে ধরনটা ছিল, তার থেকে একদম কোনো পরিবর্তন হয় নাই, অ্যাজ ইট ইজ সেই রকম ভাবে। এবং আমার মনে হচ্ছিল যেন একটা পরিবারের সবাইকে নিয়ে বসলে মা যেমন সবার দিকে স্পেশাল কেয়ার করে বলে ওর প্লেটে খাবার নাই, ওর এইটা নাই, ওইটা দেখো, এই তুমি নিচ্ছ না কেন। শেখ হাসিনাকে সেরকমই দেখেছি, কোনো বদলাতে দেখিনি। ফলে দীর্ঘ আলাপ আলোচনার ভিতরে উনি সামগ্রিক বিষয়গুলো তুলে ধরছেন। আবার আমাদের সঙ্গে যারা ছিল, যার যে কোয়ারি ছিল, যে যে কথা বলতে চেয়েছে, যে যেটা শুনতে চেয়েছে, সব কথা উনি শুনেছেন। আমার মনে হয় না এই দীর্ঘ 5-6 ঘন্টা এই কয়জন মানুষের সঙ্গে যে সময় কাটিয়েছেন, 1 মিনিটের জন্য তাকে বিরক্ত হতে দেখিনি। কখনো বলেননি এই কথা শেষ হয়ে গেছে, তোমাদের সঙ্গে তো কথা শেষ হলো। বরং আমরা যখন উঠে আসি তখনও উনি কথা বলছেন, কথা বলতে বলতে আমরা বেরোচ্ছি। অর্থাৎ তার ভিতরে ন্যূনতম ক্লান্তি, কোনো অবসাদ, কোনো বিরক্তি নেই, বরং আগ্রহ ভরে এই দীর্ঘ সময় একবারও মনে হয় না যে এই ভদ্র মহিলার বয়স 80 হয়েছে, একবারও মনে হয়নি। তার ভিতরে যে একটা কি বলে, একটা তারুণ্য দীপ্ত শক্তি, দীপ্ত প্রত্যয়, দৃঢ়তা, আগ্রহ, তার স্পিরিট, এই সবগুলো দেখে মনে হয়েছে যে কোথাও কোনো ঘাটতি নাই, কোনো ক্লান্তি নাই, কোনো হতাশা নাই, বরং প্রত্যাশা আছে, স্বপ্ন আছে, পরিকল্পনা আছে, সেটাই মনে হয়েছে। আইনগত ব্যাপারকে টিমটা কি, টিম গঠনের কাজ শুরু হয়েছে না এটা গঠন করা আছে অলরেডি আপনাদের? দেখুন, কিছু কিছু বিষয় আছে, সেগুলো আমাদের নানা রকম রণকৌশল, সেটা কোর্ট অঙ্গনের কৌশল, রাস্তার কৌশল, এগুলো তো একটা ভিন্ন বিষয় আছে, সেগুলো চলমান প্রক্রিয়া চলছে, হয়তো আরো চলবে। বিদেশি থাকবেন সেখানে? এই বিষয়গুলো সময় এবং পরিবেশ বলবে। এই টিমটা কি আগে যাবে না একসাথে যাবেন আপনারা? এটাও উনি যেভাবে নির্ধারণ করবেন, উনি যেহেতু আমাদের কমান্ডার, সুপ্রিম কমান্ডার, উনি প্রধান, উনি যেভাবে নির্ধারণ করবেন সেভাবেই হবে। মৃত্যুদণ্ড যখন একজনকে দেয়া হয়, সেটা অস্ট্রেলিয়াতে হোক, ভারতেই হোক, কেউ তো মৃত্যুর মুখে তার অতিথিকে ঠেলে দিতে পারেন, সেটাই তো, তাই তো? আমি একটু কারেকশন করি আপনাকে। পাসপোর্ট বাতিল আওয়ামী লীগের
অনেক নেতাকর্মী, এমপি, মন্ত্রীদের পাসপোর্ট বাতিল করা হয়েছে। অনেকেই দেশের ভিতর আছেন পাসপোর্ট কখনো নেই। পাসপোর্ট না থাকলেই তিনি রাষ্ট্রবিহীন হয়ে যান না। আর একজন নাগরিকের নাগরিকত্ব এত সস্তা বিষয় না। শেখ হাসিনার নাগরিকত্ব নিয়ে কোনো কোশ্চেনের অবকাশ নাই। হি ইজ ভেরি মাচ সিটিজেন অফ পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। তাকে যে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে এটা সারা দুনিয়া জানে। এটা সাজানো বানোয়াট একটা মোকারি পলিটিক্যালি মোটিভেটেড ট্রায়ালের মাধ্যমে করা হয়েছে। কাজে এইটা নিয়ে তাকে আরেকটা বিষয় হলো, তিনি যদি কোনো দেশে পলিটিক্যাল অ্যাসাইলাম সিক করতেন যে আমি আমার দেশে নিরাপদ না, তখন সেই দেশ তাকে রাজনৈতিক আশ্রয় দেবে কি দেবে না এই বিষয়টা তারা চিন্তা ভাবনা করবে কি করবে না, এটা একটা বিষয়। উনি তো রাজনৈতিক আশ্রয় চাননি, তিনি রাষ্ট্রীয় অতিথি হিসাবে সেখানে গেছেন। কাজেই যে মুহূর্তে দৃশ্যমান হয় যে তাকে মৃত্যুদণ্ড দেশ দেওয়া হয়েছে, সেই মুহূর্তে তার দেশে ফেরা নির্ভর করছে তার রাজনৈতিক কর্মসূচির উপরে, দেশের মানুষের ডিমান্ডের উপরে। দেশের মানুষ এখন ডিমান্ড করছেন যে আমাদের দেশে পিস, প্রায়োরিটি, ডেভেলপমেন্ট সমস্ত কিছুর জন্য শেখ হাসিনাকে প্রয়োজন। এরকম বঙ্গবন্ধুরও তো মৃত্যুদণ্ডাদেশ দেওয়া ছিল, তিনিও তো দেশে ফিরে আসছেন। বাংলাদেশে মৃত্যুদণ্ডাদেশ নিয়ে যুদ্ধ অপরাধের দায়ে দণ্ডিত আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু রাজাকার বাংলাদেশে ঢুকেছে। তাকে কি গ্রেপ্তার করা হয়েছে? তাকে কি জেলে নেওয়া হয়েছে? তার ফাঁসির রায় কি কার্যকর করা হয়েছে? এই সরকার আছে তো ইউনূস সরকারের ধারাবাহিকতায়, সেই প্রশাসনই তো রয়েছে। বাচ্চু রাজাকার ৭১-এর ডাইরেক্ট স্বাধীনতা যুদ্ধে অপরাধের অপরাধী হিসাবে ইন ডিউ প্রসেস অফ ল কনভিক্টেড হয়েছিলেন, ডেথ সেন্টেন্স হয়েছিল। তিনি দেশে ঢুকলেন কিভাবে? ঢোকার পর তার জন্য কি ব্যবস্থা নেওয়া হয়েছে? তাকে কি কাস্টডিতে নেওয়া হয়েছে? এই অনেক প্রশ্নই সামনে চলে আসছে এবং আছে। কাজে শেখ হাসিনা ওই ওনাদের চাওয়া অনুযায়ী এক্সট্রাডিশন মানে মিউচুয়াল এগ্রিমেন্টের যে প্রসেসটা, সেই প্রসেসটা শেখ হাসিনার ক্ষেত্রে আদৌ প্রযোজ্য না। শেখ হাসিনা বন্দী না, তিনি বন্দি বিনিময় চুক্তির আওতাভুক্ত হবেন না। আর স্বাভাবিক, তিনি যে বন্দী না, তার জীবনযাপনটাই একটা বন্দী মানুষ তো এইভাবে টেলিফোন হাতে নিয়ে অনলাইনে সারাক্ষণ সংযুক্ত থেকে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারে না। বন্দী মানুষ, এটা মুক্ত মানুষ। আপনার মনে আছে আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে পিএলওর সরকার ছিল, ফিলিস্তিনি ইয়াসির আরাফাতের। পৃথিবীর অনেক দেশে প্রবাসী সরকার থাকে। আমাদের দেশের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা ভারতে যাওয়ার পর তিনি গভর্নমেন্ট ইন এক্সাইলও তো বলতে পারতেন। বলতে পারলে কারু ক্ষমতা ছিল না এটাকে ডিনাই করা, কারণ কনস্টিটিউশনালি শি ওয়াজ ইলেক্টেড প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। কিন্তু তিনি হয়তো দেশের অস্থিতিশীলতা, অশান্তি বা অভ্যন্তরীণ কোনো গৃহ বিবাদ হবে এ জাতীয় বিষয়কে হয়তো বিবেচনা করে থাকতে পারেন। না হলে উনি যদি ক্লেম করতেন যে স্টিল আই এম প্রাইম মিনিস্টার, আমার ক্যাবিনেট আছে, গভর্নমেন্ট ইন এক্সাইল, কি করতেন? কিছুই করার ছিল না। কাজে ওনাকে বন্দি বিনিময় চুক্তি এইসব তত্ত্ব যারা জ্ঞান বিতরণ করে, আবার কেউ কেউ লয়ের ব্যাখ্যা দেয়, পলিটিক্যাল পারসেপশন থেকে লয়ের ব্যাখ্যা দেওয়া যায় না। ল ইজ ল, এটাকে নিজের মনের মাধুরী মিশায়ে ব্যাখ্যা দেওয়া যায় না।